ভালোবাসা কখন কার সাথে কিভাবে হয়ে যায় সেই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। ভালোবাসা মানুষের রূপ, চেহারা বা টাকা দেখে হয় না। ভালোবাসা হয় দুটো মানুষের মনের মিলের কারণে। ঠিক এইভাবেই আমাদের আজকের মুভির নায়ক, যে কোটিপতি বিজনেসম্যানের ছেলে হওয়া সত্ত্বেও সামান্য একটি মেয়ের প্রেমে পড়ে যায় এবং তার জন্য সে এমন এমন পাগলামো করে বসে যেটা মেয়েটির প্রতি তার ভালোবাসা প্রমাণ করিয়ে দেয়। বলছিলাম 2014 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ রোমান্টিক লাভ স্টোরি বেয়ারফুট মুভিটির কথা। মুভির শুরুটা হয় যে নামের একটি ছেলেকে দেখিয়ে, যে খুবই ধনী পরিবারের ছেলে, তবে তার বাবা মার অবাধ্য। প্রতিদিন নতুন নতুন মেয়ে পাল্টানো এবং সকালে বারে গিয়ে ড্রিঙ্ক করার মাধ্যমে তার দিনের শুরু হয়। তবে আজকে তাকে বারে ঢুকতে দেওয়া হয় না, কারণ আগের দিন মদ্যপ অবস্থায় সেখানে একটি ব্যক্তির সাথে ঝামেলা করেছিল সে, তাই তাকে বার থেকে বার করে দেওয়া হয়। তবে বলে না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। সে ভিনসেন্ট নামের একজন ব্যক্তির কাছ থেকে $37,000 ঋণ নিয়ে ঘোর প্রতিযোগিতায় সেই টাকা লাগিয়ে পুরো টাকা হেরে যায়, যার ফলে সে এবার ঋণেও ডুবে যায়। একদিন একটি ক্যাসিনোতে ওই ব্যক্তি জেকে হাতে নাতে ধরে ফেলে। অনেক দিন ধরেই সে পালিয়ে পালিয়ে বাঁচছে, কিন্তু জের কাছে তো কোনো টাকাই নেই। তবে তার কাছে টাকা না থাকলেও ভিনসেন্ট জানতো তার পরিবার খুবই ধনী। তার বাবা একজন বিজনেসম্যান, অর্থাৎ তাদের কাছে এই সামান্য টাকা কোনো ব্যাপারই না। যে তাকে জানায় অনেক দিন ধরেই সে তার পরিবারের থেকে আলাদা আছে, তাই এই টাকা মেটানো তার পক্ষে এখন সম্ভবই নয়। কিন্তু ভিনসেন্ট তাকে শুক্রবার পর্যন্ত সময় দেয় এবং এই সব বিষয় নিয়ে জে এবং ভিনসেন্টের বডিগার্ডের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, যার ফলে জেকে পুলিশ গ্রেপ্তার করে এবং তার কেস প্রভিশন ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হয়। সেখান থেকে তার অপরাধ অনুযায়ী সাজা হিসেবে তাকে একটি মানসিক হাসপাতালের সুইপার হিসেবে কাজ দেওয়া হয়। তবে সবসময়ই পুলিশ তার ওপর নজর রাখবে। একদিন হসপিটালের তার এক সিকিউরিটি বন্ধু তাকে জানায় ভিনসেন্ট এখানে এসেছিল তার খোঁজে, তবে সে তাকে এটা বলে তাড়িয়ে দিয়েছে যে এখানে কাজই করে না। এই সাহায্য করার জন্য যে তাকে ধন্যবাদ জানায় এবং কথায় কথায় তার কাছ থেকেও টাকা ধার চেয়ে বসে, কারণ এখন তার টাকার দরকার। তবে সামান্য একটি সিকিউরিটি গার্ডের চাকরি করে সে কত টাকায় বা তাকে ধার দিতে পারবে? কিন্তু সে জেকে একটি ভালো উপায় বলে। কিছুদিন পরেই জের ভাইয়ের বিয়ে হতে চলেছে। এই সুযোগে সে যদি তার বাড়ি ফিরে যায় তাহলে হয়তো তার বাবা মা তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারে। জের কাছে আর কোনো উপায় না থাকায় সে তার বাবাকে কল করে এবং বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা বলে। জের বাবা উইলার তার বর্তমান অবস্থা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে সে তাকে জানায় এখন সে একটি ভালো মেন্টাল হসপিটালে চাকরি করছে এবং তার একটি গার্লফ্রেন্ডও আছে, যে ওই হসপিটালেরই একজন নার্স, এবং তার জীবন আগের থেকে অনেক ভালো চলছে। তবে জের এই মিথ্যা কথা তারই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তার বাবা সরাসরি তার গার্লফ্রেন্ডকে নিয়ে বিয়ের দিন উপস্থিত থাকার কথা বলেন, তাই বর্তমানে তার এখন একটি গার্লফ্রেন্ডের দরকার। পরদিন হসপিটালেরই একজন নার্সকে সে সরাসরি এই প্রস্তাব দিয়ে বসে, যদি সে ফ্রি হয়ে থাকে তাহলে পরের সপ্তাহে তার ভাইয়ের বিয়েতে তারা একসাথে যেতে পারে। তবে সে জানতো যে ঠিক কী রকমের ছেলে, মেয়েদেরকে ব্যবহার করা তার স্বভাব, তাই সে রাজি হয় না। তখন সে ডেজি নামের একটি মেন্টাল পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে দেখে, কিন্তু তাকে দেখে একেবারেই অসুস্থ মনে হচ্ছিল না এবং তার মুখে চোখে নম্রতা স্পষ্ট সে লক্ষ্য করে। খুবই মিষ্টি একটা মেয়ে। ডেজি খুবই সাধারণ একটি মেয়ে। বাইরের পৃথিবীটা তার কাছে খুবই অচেনা, কারণ এত বছর সে একটি ঘরেই কাটিয়েছে। এতদিন তার মা খুবই অসুস্থ ছিল, কিন্তু এখন তিনি মারা গেছেন। আর এটা নাকি ডেজির কারণেই হয়েছে, কারণ সে নাকি মানসিক রোগী এবং নানান রকম আওয়াজ শুনতে পায়। তো যাই হোক, ডক্টর তাকে মানসিক রোগী হিসেবে হসপিটালে ভর্তি করে নেয়। এই হসপিটালেরই কিছু মেন্টাল পেশেন্টদের সাথে জের খুব ভালো বন্ধুত্ব ছিল, কারণ তার মনে হতো এরা মানসিক রোগী নয়, প্রত্যেকেই সুস্থ। তাই মাঝে মাঝেই যে তাদের সাথে কথা বলতো এবং একসাথে ড্রিঙ্কও করত। তবে একদিন ডক্টরের কাছে এই খবর পৌঁছাতেই তার কেবিনে জেকে ডেকে পাঠায়। ডক্টর তার উপর খুবই রেগে যায়, তাকে জানায় সে কিন্তু এই হসপিটালের কোনো ডক্টর নয়, তাই পেশেন্টদের থেকে দূরে থাকাটাই তার ভালো। আর সে যে তাদের অ্যালকোহল দিচ্ছে এর জন্য তার জেলও হতে পারে। এটা বলার পর তিনি জেকে রুম থেকে বেরিয়ে যেতে বলেন। হসপিটালের সকল কাজ সেরে যে যখন সন্ধ্যায় হসপিটাল থেকে বেরোচ্ছিল
তখন ডেজির রুম থেকে তার আওয়াজ শুনে সে রুমে গিয়ে দেখে হসপিটালের একজন কর্মী তার সাথে খারাপ ব্যবহার করছে। যে সজোরে তার মুখে একটি ঘুষি মারে এবং ডেজিকে বোঝায় তাকে এখানে খুবই সাবধানে থাকতে হবে এবং একমাত্র ডক্টর ছাড়া সে যেন কারোর উপর ভরসা না করে। ডেজিকে সে এই উপদেশ দিয়ে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই ডেজিও তার পিছু করতে করতে হসপিটাল থেকে বেরিয়ে আসে। যে তো একেবারেই অবাক হয়ে যায়। ডেজি তার সাথে যেতে চায়, কারণ একা সে এই মেন্টাল হসপিটালে থাকতে চায় না। তার মনে হয় সে সুস্থ। যে তাকে পুনরায় হসপিটালে ফিরে যাওয়ার জন্য বোঝায়, তবে সে যেতে রাজি হয় না এবং তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। যে তাকে শান্ত করে এবং কিছু টাকা দিয়ে ট্যাক্সি করে তার যে কোনো পরিচিতিদের বাড়িতে চলে যেতে বলে। তবে তার এই পৃথিবীতে আপন বলতে কেউই নেই এবং এই জগৎ সম্পর্কে সে অনেকটাই অপরিচিত। অসহায় হয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে সে জেকে চলে যেতে দেখে। তবে যে যেমনই ছেলে হোক না কেন, মনের দিক থেকে খুবই ভালো ছিল। এইভাবে একটি অসহায় মেয়েকে যে একা ফেলে যেতে পারে না, সে তাকে তার সাথে একটি বারে নিয়ে যায়। এই রকম জায়গা সে আগে কোনোদিনই দেখেনি। যে ডেজিকে একটি জায়গায় বসিয়ে রেখে সেই বারের একটি ডান্সারকে কিছুদিনের জন্য তার গার্লফ্রেন্ড হতে বলে, তবে সে তো রাজি হয় না। কিন্তু তখনই সে জানতে পারে ডেজি স্টেজে উঠে ডান্সারদের সাথে নাচানাচি করছে এবং তাদেরকে বিরক্ত করছে। যে তখনই সেখানে ছুটে যায় এবং ডেজিকে নিয়ে বার থেকে বাইরে বেরিয়ে আসে। তবে সে বুঝতে পারে না সে এখন কি করবে, কারণ ডেজির তো কোনো পরিবার বা বন্ধু ছিল না। তাকে একা ছেড়ে দিতে সে পারবে না। সে চিন্তায় পড়ে যায়। তখনই তার মাথায় আইডিয়া আসে, সে তো ডেজিকেই তার গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে যেতে পারে, কারণ এমনিতেই তার থাকার কোনো জায়গা নেই। আর সেই হসপিটালে সে আর ফিরে যেতেই চায় না। তাই যে শেষমেশ তাকেই তার গার্লফ্রেন্ড বানিয়ে তার সাথে নিয়ে যায় এবং যাওয়ার সময় সকল কিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। এই রকম আচরণ সে যেন তার পরিবারের সামনে না করে। কিন্তু তার কথায় কি সে তার স্বভাব পাল্টাতে পারবে? প্লেনে ওঠা মাত্রই সে আবারও বাচ্চার মতো আচরণ করতে শুরু করে। কখনো টয়লেটে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, আবার কখনো উপরের লাইটটিকে জ্বালিয়ে দেয়, কখনো আবার ইকোনমিক ক্লাস থেকে বিজনেস ক্লাসে গিয়ে বসে পড়ে। তবে যাই হোক, এইভাবেই তারা বাড়ি পৌঁছে যায়। যে এত বড় প্রাসাদের মতো বাড়ি দেখে ডেজি হতবম্ব হয়ে যায়। যে তাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। অনেকদিন পর তাকে দেখে তার মা খুশি হয়ে যায়। যে ডেজির সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয় এবং প্রথম দেখাতেই ডেজির সরল ও সাদাসিধে কথাবার্তা তার মার বেশ ভালোই লাগে। ডেজিকে তিনি তাদের বাড়ির সবথেকে ভালো একটি ঘর দেয়, যে রকম ঘর সে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। অন্যদিকে যে বাইরে দাঁড়িয়েছিল, তখন তার বাবা সেখানে আসে। তিনি এখনো পর্যন্ত ডেজিকে তো দেখেনি, তবে তার স্ত্রীর কাছ থেকে শুনেছে সে খুবই সুন্দর। যে তাকে জানায় ডেজি এমন একটি মেয়ে, ডেজির তার জীবনে আসার পর থেকেই সে নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভাবতে শুরু করেছে। তার বাবা খুবই খুশি হয় তার কথা শুনে এবং রাতের ডিনারে ডেজির সাথে দেখা করার কথা বলেন। এরপর তিনি জেকে তার নিউ কার কালেকশন দেখায়। সন্ধ্যা হয়ে যায়। আজ জের ভাইয়ের এঙ্গেজমেন্ট। বাড়িতে পরিবারের অনেক সদস্যরাই উপস্থিত ছিল। যে ডেজির সাথে তাদের সকলের পরিচয় করিয়ে দেয়। তবে ডেজি তো ছিল খুবই ইনোসেন্ট একটি মেয়ে। যে তাকে যেটাই শিখিয়েছে সেটাই তো সে বলবে। তাই বারবারই সে বলতে থাকে তার নাম হলো ডেজি এবং সে একটি হসপিটালের নার্স। তবে যেমন তেমন ভাবে যে কথাটিকে ঘুরিয়ে দেয়। ডিনার টেবিলে তার বাবা তার কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় সে একটি ভালো হসপিটালে চাকরি করছে, তবে সে একটি বিজনেস করতে চায়। তার কাছে একটি ভালো আইডিয়াও আছে, কিন্তু তার কথায় তার বাবার বিশ্বাসই হয় না, কারণ এর আগেও তিনি অনেকবার তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু বারবারই সে সেই সুযোগ হাতছাড়া করেছে। তখন ডেজি জের হয়ে তার বাবাকে বলে তার কাছে খুব ভালো একটি বিজনেস আইডিয়া আছে এবং এটিতে সে সফল অবশ্যই হবে। আমরা দুইজন একসাথেই বিজনেসটি শুরু করতে চাই। জের কথা তার বাবা বিশ্বাস না করলেও ডেজির উপর তার ভরসা ছিল, তাই সেই বিষয়ে তিনি তার সাথে পরে আলোচনা করার কথা বলেন। ডিনার শেষে যে ডেজিকে তার পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়। পরদিন সকালে জের মা তার ঘরে এসে তাকে বলে ডেজি নাকি তাদের টয়লেট পরিষ্কার করছে। যে তাড়াতাড়ি উঠে তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে সে এটা কি করছে। এই কাজ করার জন্য তো বাড়িতে অনেক কাজের লোক আছে। তখন ডেজি তাকে জানায় আমার মায়ের জন্য প্রতিদিনই আমি এই কাজ করতাম, আমার অভ্যাস আছে। আর আমার মা বলেছিলেন
কারোর ভালোবাসা পেতে হলে তার জন্য কাজ করা দরকার। যে তাকে বলে মানুষকে ভালোবাসতে হলে তার জন্য কাজ করতে হয় না, ভালোবাসা এমনিতেই হয়ে যায়। দুটো মানুষের মনের মিল হলেই ভালোবাসা হয়ে যায়, ভালোবাসার জন্য কোনো কারণ দরকার হয় না। ডেজি তাকে বলে সে তার মায়ের হত্যা করেছে, এই কারণেই তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করেছে তারা। তাদের মনে হয় সে নাকি মেন্টাল। যে অবাক হয়ে যায় তার কথা শুনে। সে বুঝতে পারে না ডেজিকে নিয়ে সে এখন কি করবে। সে কি তাকে পুনরায় মেন্টাল হসপিটালে ফিরিয়ে দিয়ে আসবে নাকি তার সাথেই রাখবে। যে একটু চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ডেজির সাথে তার মায়ের দেখা হয়ে যায়। সে পুরনো পোশাকেই ঘুরছিল, আর যেহেতু সেই দিন জের ভাইয়ের বিয়ে ছিল সেহেতু তার মা ডেজিকে সুন্দর কিছু পোশাক ও গহনা দিয়ে সাজিয়ে তোলে। ডেজি এই রকম মায়ের ভালোবাসা কোনোদিনই পায়নি, তাই সে খুবই খুশি ছিল। ডেজিকে সাজানোর পর তাকে এতটাই সুন্দর লাগছিল যে তার উপর থেকে নজরই সরাতে পারছিল না। সে এবার তাকে পছন্দ করতে শুরু করে। এরপর তারা সকলে মিলে তার ভাইয়ের বিয়েতে অংশগ্রহণ করে। ডেজি সেখানেও বাচ্চার মতো আচরণ করতে শুরু করে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, কখনো বা নিচের থেকে ফুল কুড়িয়ে নেয়। এটা দেখে যে তাকে এক জায়গায় বুঝিয়ে সুঝিয়ে বসিয়ে রাখে। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর সকলেই পার্টিতে অংশগ্রহণ করলে যে এবং তার বাবা একান্তে তার সাথে তার ফিউচার বিজনেস নিয়ে কথা বলতে চায়। যে তার বাবাকে জিজ্ঞাসা করে তিনি কি এই বিষয়ে কিছু ভেবেছেন। তিনি বলেন কোনো বিজনেসে ইনভেস্ট করা মানে সেই বিজনেস যে সফল হবে তার কোনো মানে নেই, কারণ যে কোনো বিজনেস সফল হওয়ার আগে লসের সম্মুখীনও হতে হয়। আর এটাই তার বাবার তার উপর বিশ্বাস ছিল না। কিন্তু যে মিথ্যার আশ্রয় নিয়ে নিজের যোগ্যতা তার বাবার কাছে প্রমাণ করতে চাইছিল, কারণ এই টাকা তো তার ধার শোধ করার জন্য লাগবে। অন্যদিকে এত বড় পার্টি ডেজি কোনোদিনই দেখেনি। সে খুবই খুশি ছিল এবং চারিদিক ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলছিল। কিছুক্ষণ পর তার ডান্স করতে ইচ্ছা করে। সে জের সাথে ডান্সও করে। বেশ কিছু ডান্স স্টেপ সে টিভি থেকে শিখেছিল, তবে যখন পার্টনার ডান্সের সময় আসে তখন যে তাকে শিখিয়ে দেয়, কারণ এইরকম ডান্স সে কখনো করেনি। জের সাথে ডান্স করতে করতে তার মধ্যে তার প্রতি এক আলাদা রকমের ফিলিংস জন্মায়। কিছুক্ষণ পর জের মা তার সাথে ডান্স করতে চায় এবং তার বাবা ডেজির সাথে ডান্স করে। তিনি কথায় কথায় তাকে জিজ্ঞাসা করে বসে আসলেই কি যে কোনো বিজনেস করতে চায়, কারণ তিনি তার ছেলেকে ভালোভাবেই চেনেন এবং তার উপর একেবারেই ভরসা করেন না। কিন্তু ডেজি তাকে সত্যিটা কিভাবে বলবে, তাকে তো মানা করেছে সে। সত্যিটাকে মনের মধ্যে চেপে রাখার কারণে ডেজির শারীরিক অবস্থা হঠাৎই খারাপ হতে শুরু করে। যে তাকে এই ভিড় থেকে বাইরে নিয়ে যায়। তার বাবা তাকে জিজ্ঞাসা করে তুমি এই টাকা কি কাজে লাগাবে, কারণ আমার তোমার উপর একেবারেই ভরসা নেই। এটা শুনে যে প্রচণ্ড রেগে যায়। সে বলে আমি ওই হসপিটালের একজন সাফাই কর্মী, টাকা আমার বিজনেসের জন্য নয়, আমার ধার শোধ করতে লাগবে। এবং ডেজি হলো সেই হসপিটালেরই একজন পেশেন্ট। তখন ডেজি তার গলার থেকে ওই নেকলেসটিকে খুলে দিতে যায়, তবে তার মা তাকে ওটিকে রাখতে বলে, যেটা দেখে তার বাবা আরও রেগে যায়, কারণ নেকলেসটি সে অ্যানিভার্সারিতে তার স্ত্রীকে দিয়েছিল। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যে নেকলেসটিকে তার মায়ের হাতে তুলে দিয়ে ডেজিকে নিয়ে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। বাড়ি পৌঁছে যে তার বাবার গ্যারেজের যে কোনো একটি গাড়ির চাবি খুঁজতে শুরু করে, কারণ তাদের ফিরতে হবে। ডেজি বলে তারা তো প্লেনেও যেতে পারে। যে জানায় এমনিতেই সে আইন ভঙ্গ করেছে, আর এর কারণে এয়ারপোর্টে তাকে গ্রেপ্তারও করতে পারে পুলিশ। তখনই ডেজি সেই গ্যারেজের একটি মিনি ভ্যানের চাবি পেয়ে যায় এবং এরপর তারা দুইজনেই ওই মিনি ভ্যানটিকে নিয়ে তাদের যাত্রা শুরু করে। ডেজির কাছে এই সকল কিছুই নতুন। সে খুবই খুশিতে এই যাত্রা উপভোগ করে, কারণ বাড়ির থেকে সে কোনোদিনই বেরোয়নি। তবে সে জানত না যে অন্যরকম পরিকল্পনা করে রেখেছিল। অনেকটা যাত্রা করার পর সে একটি বাসস্ট্যান্ডে এসে পৌঁছায় এবং ডেজিকে কিছু টাকা দিয়ে তাকে বলে কিছুক্ষণ পরেই সে ফিরে আসবে, তার একটি আর্জেন্ট কাজ আছে। ডেজি একটু ভয় পায়, কারণ কোনোদিনই সে একা থাকেনি। আসলেই যে তাকে এখানে ছেড়ে একা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে জানত পুলিশ তাকে খুঁজছে আর হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে এখানে পেয়েও যাবে। তাই সে চলে যায়। ডেজি হতাশ হয়ে একটি বেঞ্চের উপর গিয়ে বসে পড়ে। সময় কাটতে থাকে এবং সন্ধ্যা হয়ে যায়, তবে যে আর ফিরে আসে না।
সেই বাসস্ট্যান্ডের একজন সিকিউরিটি গার্ড সকাল থেকে তাকে একইভাবে অসহায় বসে থাকতে দেখে। তাকে জিজ্ঞাসা করে সে কেন এখানে একা বসে আছে। ডেজি জানায় তার বয়ফ্রেন্ড কিছু কাজের জন্য বাইরে গেছে, সে অবশ্যই ফিরে আসবে। তবে গার্ড তাকে সকাল থেকে একইভাবে বসে থাকতে দেখছে। তিনি বলেন যদি তার কোনো সাহায্যের দরকার হয় তাহলে সে যেন অবশ্যই তাকে বলে। এই বলে তিনি চলে যান। ওদিকে হসপিটালের ডক্টর জেকে কল করে। তিনি প্রচণ্ড রেগে আছেন এবং ডেজিকে নিয়ে চিন্তিতও আছেন, কারণ সে বাইরের পরিবেশ সম্পর্কে অজানা। জীবনের অনেক কটা বছর সে ঘরেই কাটিয়েছে তার মায়ের সাথে। এছাড়াও তার মানসিক অবস্থা খুব একটা ভালো নয়। আর যে যদি তাকে খুব শীঘ্রই হসপিটালে ফিরিয়ে না নিয়ে আসে তাহলে ডেজির সাথে কিছু খারাপ ঘটতে পারে। যে তাকে জানায় ডেজি একেবারেই সুস্থ এবং মনের দিক থেকে খুবই ভালো একটি মেয়ে। তবুও যখন ডক্টর তার কথা শুনতে রাজি হয় না তখন সে রেগে গিয়ে ওই বাসস্ট্যান্ডের ঠিকানাটিকে তাকে দিয়ে দেয়। জের নিজেরও খুব খারাপ লাগে, কারণ ডেজি আসলেই সুস্থ এবং এই কয়দিনে ডেজির প্রতি তার এক দুর্বলতা তৈরি হয়েছে। অনেকটা সময় কেটে যায়। ডেজি হতাশ হয়ে পড়ে। সে ওই গার্ডের কাছ থেকে সাহায্য চায়। সে বাড়ি যেতে চায়। ঠিক তখনই যে সেখানে উপস্থিত হয়। জেকে দেখে ডেজির চোখে জল চলে আসে এবং কাঁদো কাঁদো স্বরে তাকে বলে, তুমি কি আবারও কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাকে একা রেখে চলে যাবে? সে বলে, না, আর কোনোদিনই না। যে তাকে সেখান থেকে নিয়ে যায়। পরদিন তাকে একটি শপিং মলের সামনে নিয়ে গিয়ে কিছু টাকা দিয়ে তার ইচ্ছামতো জিনিস কিনে নিতে বলে। সে ভিতরে যাওয়ার পর কিছুক্ষণ পরেই জেকে দেখে একটি পুলিশের গাড়ি শপিং মলের বাইরে এসে দাঁড়ায়। যে বুঝতে পারে নিশ্চয়ই কিছু খারাপ হতে চলেছে। সে দ্রুত ভিতরে গিয়ে ডেজিকে বাইরে নিয়ে আসে। পুলিশ অফিসার তাদেরকে দাঁড়াতে বলে। তবে যে ডেজিকে নিয়ে তৎক্ষণাৎ তার ভ্যান নিয়ে বেরিয়ে যায়। গাড়িটিও তার পিছু করতে শুরু করে, কিন্তু যেমন তেমনভাবে কখনো শহরের এই রাস্তা কখনো আবার ওই রাস্তা করে যে পুলিশকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা অনেকটা পথ অতিক্রম করে এবং একটি নির্জন স্থানে গিয়ে গাড়িটিকে দাঁড় করায়। যে ডেজিকে এবার গাড়ি চালাতে বলে, কারণ সে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে। তবে ডেজি তো গাড়ি চালাতেই জানে না। তাই যে আর কিছু উপায় না দেখে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু সময় পর ডেজি তাকে ডেকে দেয়। তার কারণ হলো বাইরে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে। কথাটি শোনা মাত্রই যে ভ্যানের মধ্যে লুকিয়ে পড়ে। পুলিশ অফিসার গেটটিকে খুলেই শুধু ডেজিকেই দেখতে পায়। সে জানায় তার আসামাত্রই তার বয়ফ্রেন্ড জঙ্গলের দিকে পালিয়েছে। তবুও পুলিশ অফিসার ভ্যানের মধ্যে দেখে এবং সবশেষে জঙ্গলের দিকে তাকে খুঁজতে চলে যায়। এই ফাঁকে ডেজি অফিসারের গাড়ির চাবিটিকে জঙ্গলে ছুঁড়ে দেয়। যে তাকে জিজ্ঞাসা করে সে এই কাজ কেন করল। সে বলে যদি সে জেলেই চলে যায় তাহলে তারা একসাথে থাকবে কিভাবে। তার কথা শুনে যে বুঝতে পারে ডেজিও তাকে ভালোবেসে ফেলেছে। সে ডেজিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাতটা যেমন তেমনভাবে একটি পরিবারের সাথে কাটিয়ে সকালে তারা একটি মেলাতে গিয়ে পৌঁছায়। সারাদিন খুবই আনন্দ করে তারা। ডেজির কাছে এটা তার জীবনের সবথেকে খুশির মুহূর্ত ছিল। সেখান থেকে তারা আবারও তাদের যাত্রা শুরু করে। অনেকটা গাড়ি চালানোর পর যে একটি জায়গায় থামে। সে এবার ডেজিকে ড্রাইভিং শেখাতে চায়। তবে তার কাছে ড্রাইভিংটা খুবই কঠিন মনে হয়। যে তাকে বোঝায় এই কয়দিনে সে এমন কিছু করেছে যেগুলো হয়তো জীবনে সে কোনোদিনই করেনি। তাহলে ড্রাইভিংটা তার কাছে খুবই সামান্য একটা ব্যাপার, এটা সে খুব সহজেই শিখে ফেলবে। ঠিক তখনই জের ফোনে ডক্টরের কল আসে। সে ডক্টরের সাথে কথা বলার জন্য গাড়ি থেকে নেমে যায়। ডক্টরকে সে সকল কিছু প্রথম থেকে ভালোভাবে বোঝায়। ডক্টর ডেজিকে যত তাড়াতাড়ি হোক হসপিটালে ফিরিয়ে আনার কথা বলেন। যে তাকে কথা দেয় সে ডেজিকে হসপিটালে পুনরায় ফিরিয়ে দেবে। তবে তাদের এই কথোপকথন ডেজি পিছন থেকে শুনে ফেলে। সে খুবই দুঃখ পায় এবং ছুটে চলে যায় ভ্যানের মধ্যে। সে ভ্যানটিকে চালাতে শুরু করে এবং অবশেষে সজোরে গিয়ে একটি কন্টেনারের সাথে ধাক্কা মারে। তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয় না। যে তাকে সান্ত্বনা দিয়ে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সে ডেজিকে জিজ্ঞাসা করে সে কি আসলেই তার মায়ের হত্যা করেছে। ডেজি তাকে জানায় তার মা অদ্ভুত রকমের আওয়াজ শুনত এবং সবসময়ই পাগলের মতো চিৎকার করত। একদিন রাতে তার মা অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে এবং জোরে জোরে চিৎকার করতে থাকলে ডেজি ভয় পেয়ে যায়। সেই রাতে সে আর তার মায়ের কাছে যায় না।
পরদিন সকালে উঠে সে দেখে তার মা মারা গেছে। আর এই কারণেই তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে দোষী মনে করে। যে তাকে বলে, তুমি তোমার মাকে হত্যা করনি, তোমার মা মারা গেছে, এর জন্য তুমি দায়ী না। ডেজি বুঝতে পারে না, সে যদি মানসিক রোগী নাই হয়ে থাকে তাহলে যে কেন তাকে মানসিক হসপিটালে ফিরিয়ে দিতে চাইছে। যে তাকে জানায় প্রথমে সে তাকে ফিরিয়ে দেওয়ার কথাই ভেবেছিল, কিন্তু এখন সে এটা চায় না, কারণ সে তাকে ভালোবাসে। তবে ডেজি এটা ভেবে কষ্ট পায় তাকে আবারও ওই মানসিক হসপিটালে বন্ধ করে রেখে দেবে তারা। তার খোঁজ নেওয়ার মতো কেউই থাকবে না। যে তাকে কথা দেয় সে অবশ্যই সেখান থেকে তাকে বার করে আনবে। ঠিক তখনই পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং জেকে গ্রেপ্তার করে তারা। ডেজিকে তারা মানসিক হসপিটালে পৌঁছে দেয়। অন্যদিকে জের মা তার বাবাকে জানায় তাদের ছেলে বর্তমানে লস অ্যাঞ্জেলেস জেলে বন্দি আছে। তার বাবা তার মায়ের কথায় কোনো রকমই গুরুত্ব দেন না। তখন তার মা তার বাবাকে বলে, একসময় তার ছেলের মতো সেও বেপরোয়া ছিল, এর জন্য তারও জেল হয়েছিল, এবং তখন তার বাবাই তাকে জেল থেকে বার করে সঠিক পথ দেখিয়েছিল। এটা বলেই তিনি চলে যান। জেকে ছেড়ে দেওয়া হয়। যে জানতে পারে তার বাবা মা তাকে জেল থেকে ছাড়াতে সাহায্য করেছে, সে ছুটে হসপিটালে পৌঁছায়। তবে ডক্টর এবং সিকিউরিটি গার্ড তাকে ডেজির সাথে দেখা করতেই দেয় না। সে ডেজির সাথে দেখা করার জন্য একটি পরিকল্পনা করে। শহরে রেল স্টেশনে গিয়ে রেল লাইনের উপর শুয়ে পড়ে সে। সকলকে বোঝানোর চেষ্টা করে তার মানসিক অবস্থা খারাপ। তার প্ল্যান কাজ করে যায়। তাকেও সেই হসপিটালে পেশেন্ট হিসেবে ভর্তি করিয়ে নেওয়া হয়। তবে ডক্টর তো জানতো সে সুস্থ, তাই তাকে কিছুদিনের মধ্যেই ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি। যে তাকে জানায় ডেজি মানসিক রোগী নয়। ডেজি যে শব্দগুলি শোনার কথা বলেছিল আসলে সেগুলি তার মা শুনতে পেত, আর সে তার মাকে খুন করেনি, অর্থাৎ এটি একটি সাধারণ মৃত্যু। ডক্টর তার কথা শুনে অবাক হয়। অন্যদিকে ডেজি জানতে পারে যে তাকে নেওয়ার জন্য এসেছে এবং সেও এই হসপিটালেই ভর্তি আছে। ডেজি তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে ওঠে, তবে তাকে দেখা করতে দেওয়া হয় না। একদিন রাতে হসপিটালের একজন স্টাফের সাহায্য নিয়ে ভিনসেন্টের লোক হসপিটালে প্রবেশ করে এবং সে জেকে হত্যা করার চেষ্টা করে। তবে সময় মতো জের এক পেশেন্ট বন্ধু তাকে বাঁচিয়ে নেয়। পরদিন সকালে ডক্টর জের সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়, কারণ সে ঠিকই বলেছিল ডেজির মা আসলেই সিজোফ্রেনিক নামে এক রোগের রোগী ছিল। অনেক ডাক্তারকেই দেখানো হয়েছিল তাকে। তার প্রেসক্রিপশন তিনি এখন পেয়েছেন, অর্থাৎ ডেজি একেবারেই সুস্থ। কিন্তু এর পরেও এমনিতেই সে ডেজিকে ছেড়ে দিতে পারে না। তাকে তার মানসিক অবস্থা সম্পর্কে পরীক্ষা নিতে হবে। তো যাই হোক, ডক্টর ডেজির সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। ডক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জেকে পছন্দ করো? সে বলে, আমি শুধু পছন্দই করি না, আমি তাকে ভালোবাসি। ডক্টর বুঝতে পারে না, তবে সে তো এতদিন বাড়িতেই থাকতো, তাহলে সে কিভাবে বুঝলো সে জেকে ভালোবাসে? ডেজি ডক্টরকে জিজ্ঞাসা করে, আপনি কি কোনোদিন কাউকে ভালোবেসেছেন? ডক্টর জানায়, আমি আমার পরিবার নিয়ে অনেক খুশি ছিলাম, কিন্তু এখন আমার স্ত্রীর সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তবে আমি এখনও তাকে ভালোবাসি। ডেজি বলে, যখন কাউকে ভালোবাসা হয় তখন সেটার কোনো কারণ দেখা হয় না, সেটা এমনিতেই হয়ে যায়। তার কথা শুনে ডক্টর বুঝতে পারেন সে একেবারেই সুস্থ, তাই তিনি তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন। ওদিকে যে কেউ ছেড়ে দেওয়া হয়। তার বাবা তাকে $40,000 দিয়ে দেয় তার সকল ঋণ শোধ করার জন্য এবং তাকে বাড়ি ফিরে আসতে বলে। ডেজি এবং জে তার হসপিটালের বন্ধুদের শেষ বিদায় জানিয়ে বেরিয়ে আসে এবং তারা দুইজনেই একটা নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। এর সাথেই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই লাভ স্টোরি আপনাদের কেমন লাগলো সে সম্পর্কে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই রকম স্টোরি যদি আপনারা পছন্দ করে থাকেন আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প।